নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। এই রাজ্যে একের পর এক দুর্নীতি। আমরা দেখলাম কদিন আগেই ট্যাব দুর্নীতি। এবার লটারিতেও কেলেঙ্কারি। মানে কোথাও গিয়ে দুর্নীতি আর সমানুপাতিক হিসেবে তৃণমূল দলকেই দেখা যাচ্ছে এই বাংলায়। এই সমস্ত দেখার জন্যই কি ২০১১ সালে মানুষ পরিবর্তন করেছিল বাম সরকারকে আর এনেছিল তৃণমূল সরকারকে? ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখার্জির কাছে। দাদা, প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। আপনাদেরকেও আপনাদের দর্শকদেরকেও অনেক, অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। দাদা, এই যে বাংলায় দেখা গেল এবার লটারি কেলেঙ্কারি, জানি ইতিমধ্যেই সরব বিরোধীরা, নাম উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি তো গোয়েন্দা সংস্থা নই, আমি বলতে পারব না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, এর পেছনে কোনো বড় মাথা না থাকলে কখনো এইভাবে এই রাজ্যে এত কিছু বেড়ে উঠতে পারে না। কারণ আপনি দেখেছেন যে কিভাবে এই রাজ্যে ইডি রেড মেরে কোটি, কোটি টাকা উদ্ধার করছে, লাখ, লাখ টাকা উদ্ধার করছে। এটা আগেও আমরা দেখেছি। কলকাতায় মানুষ, আমরা যখন বাইরে যাই না অন্যান্য রাজ্যে, মানুষ আমাদেরকে বলে যে, "কলকাতায় আপনারা থাকেন। আপনাদের নিশ্চয়ই অনেক টাকা।" আমরা বলি, "কেন? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো খেটে খাই।" তখন বলে, "না, আমরা তো শুনি কলকাতায় কথায়, কথায় রেড হয় আর কোটি, কোটি টাকা বেরোয় খাটের তলা থেকে। আর বান্ধবী বেরোয় একেকটা ফ্ল্যাট থেকে।" তো সুতরাং আমাদের রেপুটেশনটা বাংলার এই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে বর্তমানে তৃণমূল কংগ্রেস। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী কি না দোষী সেটা গোয়েন্দা সংস্থা তদন্ত করবে, সে বার করবে। কিন্তু আমার সেটা নিয়ে বলার থেকেও উল্লেখযোগ্য বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে মানুষ ২০১১ সালে ভোট দিয়ে নিয়ে এসেছিল বামেদের অপশাসনের বিরুদ্ধে। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যারা করেন বা যারা করেন না বা যারা সাধারণ মানুষ, তাদের প্রত্যেকের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নৈতিক দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দায়বদ্ধতাকে অস্বীকার করে এই বাংলাটাকে লুম্পেন রাজে পরিণত করেছেন। এবং উল্লেখযোগ্যভাবে আবারও বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এতটাই ব্যর্থ, এতটাই অপদার্থ। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নন, তিনি আর এই রাজ্যের পুলিশ মন্ত্রীও। সেখানে তিনি এতটাই অপদার্থর প্রশাসনের পরিচয় দিয়েছেন, আজকে রাজ্যে একজন ভাটপাড়ার মতো জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা গুলি করে তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো। কালকে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর মার্ডার অ্যাটেম্প্ট হলো। চায়ের দোকানে বা তার বাড়ির সামনে প্রকাশ্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আমাকে বলুন, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এমন একটা জায়গায় রয়েছে যে তারা এই রাজ্যের সরকারকে সম্পূর্ণভাবে ব্যর্থ সরকারে পরিণত করেছে। কারণ যে সরকার, যে প্রশাসন তাদের নিজের দলের নেতাদের মানে সম্পূর্ণভাবে তাদেরকে বাঁচাতে পারে না বা তাদেরকে প্রোটেকশন দিতে পারে না, আমি যেটা বলতে চাইছি। তাহলে সেই প্রশাসনের যে মাথা, তার অবিলম্বে ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করা উচিত। কারণ এই রাজ্যে বিরোধীরা খুন হয়েছে আমরা এতদিন ধরে দেখেছি। বিরোধী দল করার অপরাধে ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তাকে মেরে ফেলা হয়েছে বা অন্যান্য দলেরও কার্যকর্তাদেরকে মেরে ফেলা হয়েছে। পরে তিনি বলেছেন যে, "না, আমি ব্যবস্থা নেব।" তিনি কোনো ব্যবস্থাই নেননি। অভিযুক্তরা বা যারা হত্যা করেছে দুষ্কৃতীরা তারা ঘুরে বেড়াচ্ছে। এবং একদমই প্রতিশ্রুতির বেলুনটা ফুটো হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ অনেক শ্রদ্ধা করত বামেদের আমলে। তিনি যে আন্দোলন করেছেন, অনশন করেছেন। কিন্তু এখন মানুষ বুঝতে পারছে সবটাই ছিল গিমিক। এবং উল্লেখযোগ্যভাবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশ্বাসন মানুষকে দিয়েছে, যে আশ্বাস মানুষকে দিয়েছে, সেই আশ্বাসটা সম্পূর্ণভাবে মানুষের কাছে ব্যর্থ আশ্বাসে পরিণত হয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছে না। মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছে না। কারণ আপনি দেখুন বীরভূমে কাজল শেখর, অনুব্রত মণ্ডলের লড়াই। ওখানে ভাঙড়ে আপনার ভাঙড়ে শওকত মোল্লা, আরাবুল ইসলামের লড়াই। আপনি দেখুন ওখানে শাহজাহানের লোকেরা মহিলাদেরকে ধর্ষণ করছে, এই অভিযোগ উঠে আসছে। এবার আপনি দেখুন সেখানে বারংবার তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে না, খুঁজে পাচ্ছে না। শাহজাহান এতদিন শেল্টারে ছিল পুলিশের। তারপরে যখন এলো তখন তাকে পুলিশ কার্যত প্রায় মানে তাকে একদম গার্ড দিয়ে নিয়ে আসছে। মানে কোনো একটা ভিআইপি আসছে, শাহজাহান যেন ভিআইপি। তো এইরকম ভাবে পুলিশ এই দুষ্কৃতীদের প্রতি সহমর্মিতা দেখায়। আপনাকে বুঝতে হবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নাম বলব না, তার যে পুলিশ মানে তার যে প্রশাসন, একাধিক মানে প্রশাসনিক কর্তারা তারা তো ব্যর্থ। আমি নাম বলছি না। আমি এখন আপনাকে ১০ টা নাম বলতে পারি কিন্তু আমি বলব না। আমি বলছি যে তারা যে একদম অপারগ তা নয়। তারা চাইলে কাজ করতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে সমস্ত শাসক দলের
লোকাল নেতারা আছেন তারা ওপরে রিপোর্ট দেন যে এই প্রশাসনের কর্তা আমাদের সাথে অ্যাডজাস্ট করছেন না, তাই জন্য তারাও আজকে হাতে হাত গুটিয়ে বসে রয়েছে। আপ- একদম, একদম না না, অদৃশ্য দড়ি নয় সন্দীপন বাবু, অদৃশ্য শিকল দিয়ে বাঁধা আছে। সেই শিকলটা ভাঙতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি, প্রশাসনকে তাদের হাত খুলে দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। এবং আগামী দিনে এই রাজ্যে বাংলাটাকে যদি সেই জায়গায় আমরা রবীন্দ্রনাথ বা বিবেকানন্দের বাংলায় আবার নিয়ে যেতে চাই, আমাদেরকে ভারতীয় জনতা পার্টির সরকারই আনতে হবে এই বাংলায়। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অবদান কি বলুন তো? এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের এক বিখ্যাত অবদান হচ্ছে শাহজাহান। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিখ্যাত অবদান হচ্ছে শওকাত মোল্লা। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিখ্যাত অবদান হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। এই রাজ্যে অবদান হচ্ছে তৃণমূলের অনুব্রত মণ্ডল, সাইগাল হোসেন, তাজিমুল, জেসিবি, এরা হচ্ছে জায়েন্ট সিং, এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গর্ব। এই যে সাধারণ মানুষ যাচ্ছে না, যারা খেটে খায়, যারা চাকরির জন্য আন্দোলন করছে, তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায়বদ্ধতা নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা তাদের প্রতি আছে যারা মানে ভোট ব্যাংকটাকে সিকিউর করে রাখে, বা যারা ভোটের দিনকে এই তড়িপার করায়, যারা ইলেকশন ম্যানেজমেন্টটা করে, যারা দুর্নীতিতে যুক্ত, যারা ভোটের সময় এলাকা দখল করে বোমাবাজি করে ভোটটা এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চেয়ারে বসায়, তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় দায়বদ্ধ। কিন্তু সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, তাদের প্রতি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দায়বদ্ধতা নেই। এবং আমরা তো বলছি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের রাজনৈতিক বিরোধিতা আছে, কিন্তু তাকেও যদি কেউ জঘন্য বা তার পরিবার নিয়ে কেউ খারাপ কথা বলে থাকে, আমরা তাদেরও শাস্তি চাই। যারা আমরা বলছি আমরা নারীদেরকে সম্মান করি, এবং আমি বলবো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার নিয়ে খারাপ কথা বলেছেন, আমরা চাই তাদেরকে অবিলম্বে জেল খাটানো হোক, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে তদন্ত হোক। কিন্তু আপনারা দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য একজন নেতা, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি মহিলাদেরকে দু অক্ষরের শব্দ ব্যবহার করেন। মহিলারা তাদের কাছে এই দু অক্ষর, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এটাই কালচার, যেখানে শাহজাহান, আমার তো সেটাই কথা। তার মানে কি তৃণমূল সুপ্রিমো একজন মহিলা, তাকে আমরা বারংবার দেখেছি। এই সন্দেশখালীর মহিলারা বলেছেন যে আপনি তো মহিলা, আপনি আমাদের মা বোনেদের দিকে একটু তাকান, তিনি কিন্তু দেখেননি। দেখুন, যে রাজ্যের মানে শাসক দলের সর্বোচ্চ নেত্রী পার্শ্বিক ধর্ষণ কাণ্ডের পর বলেন ওটা একটা ছোট্ট ঘটনা, সেই রাজ্যে তো ববি হাকিমরা, ফিরহাদ হাকিমরা বলবেনই যে মহিলাদেরকে দু অক্ষরের কথা, এটাই বাস্তব। আর আমরা তো আবারও বলছি এই রাজ্যটা যে মানে ধর্ষকদের উল্লাস রাজ্য হয়ে গেছে, সেটা আমি বলছি না, তৃণমূলের এক সর্বোচ্চ নেতা, রাজ্যের নেতা ফেসবুকে পোস্ট করেছিলেন, আমি নাম বলছি না, আপনি জানেন। অর্থাৎ যখন হুমায়ুন কবিরের মতো নেতা বলেন যে 70% এখানে আমরা, 30% এর মানে যারা এখানে 30% তাদেরকে কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই হুমায়ুন কবিরকে কিন্তু গ্রেপ্তার করতে পারেন না। কিন্তু মিঠুন চক্রবর্তী যখন কোনো মানে প্রতিবাদ করে কোনো কথা বলেন, তখন মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এই রাজ্যের পুলিশের বিভিন্ন থানায় এফআইআর দায়ের হয় বা তাকে গ্রেপ্তার করার চক্রান্ত হয়। আমি আবারও বলছি এই রাজ্যের প্রশাসন সম্পূর্ণভাবে দলদশে পরিণত হয়েছে এবং তারা ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। এবং আবারও আমি বললাম যে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি মনে করি অত্যন্ত বিচক্ষণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে আগামী দিনে মানুষের সমর্থন তার সাথে নেই, তাই জন্য উপনির্বাচনে যেভাবে হোক তার দুষ্টু ছেলেদের দিয়ে তিনি ভোটটাকে ক্যাপচার করার চেষ্টা করেছেন। আগামী দিনে মানুষ কথা বলবে, এবং আমি আবারও বলছি 2026 সালের নির্বাচনটা, তার আগে অনেক কিছু আপনারা দেখতে পাবেন, আমি সবটা একদমই আমি বলছি 2026-এর আগে আপনারা দেখে রাখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি মুখপাত্র হয়ে, আপনারা মিলিয়ে নেবেন 2026 সালের নির্বাচনে অনেক কিছু বদল আপনারা দেখতে পাবেন ভোটের আগে। এবং তৃণমূল কংগ্রেসের অনেক পুরনো নেতা, তারাই কিন্তু দলের প্রতি অনাস্থা প্রকাশ করতে শুরু করেছে এখন থেকে, এবং সমীকরণ কিভাবে বদলায় সম্পূর্ণভাবে, কারণ মুখ্যমন্ত্রীর প্রশাসনের ওপর তার দলের কাউন্সিলর থেকে বিধায়ক কেউ আস্থা রাখতে পারছেন না। এবং একটি সংবাদ মাধ্যমে কালকে কাউন্সিলর সুশান্ত ঘোষ বলছিলেন, আমি শুনলাম যে আমরা কোনো রকম ভাবেই, আমি এবার পরিবারের সাথে কথা বলবো, তারপরে আমি সিদ্ধান্ত নেব আমি রাজনীতি করব কিনা। অর্থাৎ তৃণমূলের যারা শাসক দলের কাউন্সিলর, তাদের উপর মার্ডার অ্যাটেম্প্ট হচ্ছে। যে রাজ্যের প্রশাসনিক কর্তা বা যে রাজ্যের প্রশাসনিক প্রধান নিজেদের কাউন্সিলর বা নেতাদেরকে বাঁচাতে পারেন না, তারা বিরোধী দল বা সাধারণ মানুষকে বাঁচাবেন কি করে? আমি তো বারংবার বলছি রাজ্যের প্রশাসন ব্যর্থ, রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার জন্যই আজকে অভয়াকাণ্ড ঘটেছে।
আপনারা দেখেছেন সেই অভয়া কাণ্ডে যারা অভিযুক্ত সেই সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য পুলিশ। তার মানে এটা আপনাকে বুঝতে হবে দেয়ার আর লার্জার কনস্পিরেসি বিটুইন দ্যাট। আর এই যে অভিযোগ উঠছে, এই যে অভয়ার ঘটনা, এটা কিন্তু শুধুমাত্র একটা ধর্ষণ বা খুনের ঘটনা বলে মানুষ মনে করছে না। এটা বোঝা যাচ্ছে যে এর পেছনে কোনো একটা বড় নেক্সাস বা র‍্যাকেট কাজ করেছে। সেই নেক্সাস আর র‍্যাকেটটাকে সরকার বাঁচানোর চেষ্টা করছে। এটা অভিযোগ উঠে আসছে যে সরকার নাকি সেই নেক্সাস আর র‍্যাকেটটা থেকে বেনিফিটেড। সেই জন্যই তারা বাঁচানোর চেষ্টা করছে। কেন সন্দীপ ঘোষকে এতদিনেও গ্রেফতার করতে, তারা পরবর্তীকালে গ্রেফতার করতে পারল না? কেন কেন্দ্রীয় সংস্থাকে গ্রেফতার করতে হলো? আপনাকে বুঝতে হবে যে সন্দীপ ঘোষের নেতৃত্বে একাধিক জায়গায় এই যে আর্থিক দুর্নীতি মামলা আপনি দেখেছেন যে আক্তার আলী করেছেন। সেই অভিযোগ উঠে এসছে, আক্তার আলীর নেতৃত্বে যে অভিযোগ উঠে এসছে যে আর্থিক দুর্নীতিতে যুক্ত হচ্ছে সন্দীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের একাধিক বড় বড় নেতা সন্দীপ ঘোষের বিরুদ্ধে কথা বলেছেন। তারপরেও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ খুলছে না। আমি তো আবার বলছি, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনের ১০০ কোটি টাকার সম্পত্তির অভিযোগ উঠেছিল, সে জেল খাটলো। পার্থবাবু জেলে। যদি তিনি নির্দোষ হন, তিনি কেন জেল থেকে বেরোলেন না? জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী জেলে, তিনি কেন জেল থেকে বেরোলেন না? আমি তো আবারও বলছি, তৃণমূল কংগ্রেসে বহু ভালো লোকও রয়েছে, তারাও কিন্তু ভেতরে ভেতরে প্রতিবাদ জানাচ্ছে। আমি সেই কারণেই বলছি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অকপটে বলতে, এটা আমার স্বীকার করতে কোনো বাধা নেই। আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের পরাজয়টা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন। এবং অনেক কিছু সমীকরণ বদলাতে চলেছে। এখনো যারা হয়তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা হয়তো সৎ, তারা ভেতর থেকে আবেগপ্রবণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করেন, কিন্তু তারাও কোথাও কোথাও আশাহত যে আমরা ২০১১ সালে সিপিএম কে সরিয়ে এই দলটাকে নিয়ে এসেছি এই দিন দেখার জন্য নয়। এক শ্রেণীর নেতা কোটিপতি আর আমরা কর্মীরা শুধুমাত্র ভিখিরি হয়ে থাকবো, এটা হতে পারে না। এবং আবারও বলছি, অনেক নতুন সমীকরণ হতে যাচ্ছে। সবটা তো বলে দিলে হয়ে গেল, আমাদের কাছেও তো কিছু রাজনীতি করার সুবাদে খবর আসে। তো দেখতে থাকুন ২০২৬ এই সালটা তৃণমূল কংগ্রেসের জন্য একটা উল্লেখযোগ্য সাল হয়ে থাকবে। এবং মামাটি মানুষের সরকারের ছদ্মবেশে নামে যে সরকার, এই লুম্পেনদের সরকার চলছে, সেই সরকারের পতন অনিবার্য। সেটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন। এবং আপনি দেখেছেন ওই কদিন আগে ফিরহাদ হাকিম আবার একটা মন্তব্য করেছেন, এতগুলো বিধায়ক, অতগুলো বিধায়ক। সুতরাং ফিরহাদ হাকিমের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ট্র্যাসেল, সেটা সামনাসামনি চলে আসছে। মানে কোথাও গিয়ে মমতা বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই একটা লবি কাজ করছে। একদমই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণভাবে, তার যারা লিডার, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন। এটা বিভিন্ন জায়গায় অভিযোগ উঠে আসছে, বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে। আমি বলছি এটা ৩০% দেখাচ্ছে, এর 100% ঘটতে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসের যারা মানে পুরনো লিডার, তাদের একটা মতবিরোধ তৈরি হচ্ছে, এটা আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখছি। এবং তৃণমূল কংগ্রেস বারবার কেন বিভিন্ন জায়গায় অনেক সময় পোস্টার পড়ে, আপনারা দেখেছেন নবজাগরণ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সমস্ত লিডার, তারা মানছেন না। তারা বলছেন অভিষেকের হাতে ক্ষমতা দিয়ে দাও। সুতরাং আমি আবারও বলেছি যে বিভিন্ন জায়গায় যে মহিলাদের প্রতি যে চরম অত্যাচার, আপনি দেখুন, আমি তো বলছি রাজনৈতিক বিরোধিতা আছে, সুশান্ত ঘোষের বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। কিন্তু যেখানে আপনি দেখছেন যে একাধিকবার ওখানে অভিযুক্ত লিপিকা মান্না, তাদের সাথে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে ক্লাব ভাঙচুর করার তার লোকেরা, আবার সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠছে। অর্থাৎ এই যে ট্র্যাসেল, বা এই যে আজকে বিভিন্ন জায়গায় কানাঘুষো শোনা যাচ্ছে, যে তৃণমূলের কোনো এক কাউন্সিলরেরই কি যোগ পাওয়া যাচ্ছে, নাকি কোনো উচ্চপদস্থ নেতার হাত রয়েছে এই ঘটনার পেছনে, যে বিহারের থেকে সুপারি কিলার নিয়ে এসে তাকে মেরে ফেলার চেষ্টা হল? এটা আমরা বলছি না, এটা মিডিয়া দেখাচ্ছে, মানুষ অভিযোগ করছে। সুতরাং যে রাজ্যে শাসক দলের কাউন্সিলররা সিকিওর নয়, মানে কালকে যদি আমি শাসক দল করি, শাসক দলের কাউন্সিলর হই, আমাকেও মেরে দিতে পারে গুলি করে। অর্থাৎ তাহলে তো জনগণের নিরাপত্তা তো জলে ভেসে গেছে। জনগণ কোথায়? আজকে অভয়া বলে যে মেয়েটি, আজকে আপনি বলুন তো, অভয়া কি কোনো পলিটিক্স করতো? আজকে যে তৃণমূল কর্মীটা বাড়িতে যাচ্ছে, সন্ধ্যেবেলা পার্টি অফিস যাচ্ছে, তার ঘরের মেয়েটাকেও তো রেপ হতে হতো, তার ঘরের মেয়েটাকেও তো দুষ্কৃতীরা ধর্ষণ করতে পারে। কিন্তু তার বিরুদ্ধেও যাতে পুলিশ ব্যবস্থা নেয়, আমরা তার জন্য কঠোর হতে বলছি পুলিশকে, যে তাদের যে মহিলাদেরকে রেপ করা হচ্ছে, তাদের মেয়েটাকেও তো তুলে নিয়ে যেতে পারে। আমাদের বিজেপি কর্মীদের ঘরের মেয়েটাকেও তো রেপ করতে পারে, বা আজকে সাধারণ মানুষের ঘরের মেয়েটাকেও তো রেপ করতে পারে। তার বিরুদ্ধে মানুষ কাকে ভরসা করবে? পুলিশকে। সেই পুলিশকেই যদি মানুষ ভরসা করতে না পারে, ধর্ষকরা তো উল্লাস রাজ্য পরিণত করেছে ধর্ষকরা। সেখানে ধর্ষকরা যাকে তাকে ধর্ষণ করছে, তার বিরুদ্ধে কথা বলতে গেলে শাসক দল চড়াও হচ্ছে, সেই শাহজাহানের মতো লোকেরা। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে সেই
যে কর্মীটা আজকে বিশ্বাস করছে শাসক দলকে, আজকে তার বাড়িতে যখন এফেক্টটা নেমে আসছে, তার উপর যখন মার্ডার অ্যাটেম্প্ট হচ্ছে বা তার ঘরের মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে, তখন তারা পুলিশের কাছে যাচ্ছে কিন্তু পুলিশ চুপ করে বসে রয়েছে। যে কেউ যে কোনো বাড়ির মেয়েকেই আজকে দুষ্কৃতীরা টেনে ধর্ষণের চেষ্টা করছে। কেন এই রাজ্যে? সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক বা নির্দল হোক। কোনো পার্টি না করুক। আজকে বুঝতে হবে আপনাকে এই রাজ্যে সম্পূর্ণভাবে অরাজকতা তৈরি হয়েছে এবং ধর্ষকদের উল্লাস রাজ্যে পরিণত হয়েছে এই বাংলা। যেখানে তৃণমূল কর্মীরাও সিকিউর নয়, বিজেপি কর্মীরাও সিকিউর নয়, সিপিএম, কংগ্রেস কেউ সিকিউর নয় এবং জনগণও সিকিউর নয়। যতদিন না মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন, ততদিন এই রাজ্যে ধর্ষণ চলতেই থাকবে এবং মুখ্যমন্ত্রীর পুলিশ সেটা বসে, বসে দেখবে। যতদিন না এই রাজ্যে বিজেপির সরকার আসবে, ততদিন ধর্ষকদের উচিত শিক্ষা বা শাস্তি দিতে পারবে না এবং আমি মনে করি যারা ওই ধর্ষকদের পক্ষে গিয়ে অতগুলো করে লয়ার দাঁড় করায় বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে গিয়ে, তারা আর যাই হোক ধর্ষকদের বিপক্ষে নয়, তারা ধর্ষকদের পক্ষেই কথা বলে। শেষ প্রশ্ন একেবারে। কদিন আগেই বিস্ফোরক হতে দেখা গিয়েছিল একদম অর্জুন সিংকে। যেদিন সিআইডি তাকে তলব করেছিল, অর্জুন সিং বলেছেন যে মাল্টি অর্গান যদি ফেলিওর হয় ৬ মাসের মধ্যে, তার যদি মৃত্যু হয়, তার জন্য দায়ী এই শাসক দল। কারণ যেখানে তাকে তলব করা হয়েছিল সেখানে তার এবং শুভেন্দু অধিকারী সহ আরো ৪ জনের কথা তিনি বলছেন যে মেরে ফেলার একটা চক্রান্ত। অবশ্যই দেখুন অর্জুন সিং যখন কথা হ্যাঁ, অর্জুন সিং যখন কথাটা বলেছেন, নিশ্চয়ই ওনার কাছে কিছু ইনফরমেশন না থাকলে তো উনি বলেন না। এবং আপনাকে বুঝতে হবে। দেখুন অর্জুন সিং একটা হেভিওয়েট লিডার, স্টেট লিডার। তিনি তৃণমূলও করেছেন, বিজেপিও করেছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার অর্জুন সিং এটাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছেন আমি দুর্নীতি করেছি। তাহলে আমি যখন তৃণমূলে ছিলাম তখন আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি হয়নি। যখন আমি বিজেপিতে এলাম তখনই আমি খারাপ। অর্থাৎ তৃণমূল করলে তুমি ভালো, তুমি যা খুশি করো। কিন্তু বিজেপি করলে তুমি খারাপ। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে এই অর্জুন সিং বা একাধিক লিডার এবং বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যেহেতু নন্দীগ্রামে কোর্টে যাই রেজাল্ট বেরোক সেটা পরের কথা, কিন্তু নন্দীগ্রামে তো নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী উনি বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। ১৯৫৬ ভোটে শুভেন্দু অধিকারী জিতেছে এবং তিনি নন্দীগ্রামের বিধায়ক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার উপর তৃণমূল কংগ্রেসের একটা রাগ অবশ্যই আছে। তো সেই অ্যাঙ্গেল থেকে যদি কোনো ইনফরমেশন অর্জুন বাবুর কাছে থেকে থাকে সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু অর্জুন বাবু যখন বলছেন তখন এটা তো নিশ্চয়ই ভেবে দেখার ব্যাপার যে এরকম কোনো রাশিয়ান কেমিক্যাল করা হচ্ছে কিনা যে যেটার জন্য মাল্টি অর্গান ফেলিওর হয়ে মানুষ মারা যায় বা কিছু। আমি তো আবারও বলছি, আমি অত্যন্ত মানে একদম প্রত্যন্ত গ্রামে, গ্রামে ঘুরি। বিভিন্ন সময় ইলেকশনের সময় বা সংগঠনের কাজে। তৃণমূল যারা কর্মী তারা পর্যন্ত বলছেন যে পুলিশের ওপর আমরা কি করে ভরসা করব। এই পুলিশকে আমরা বিশ্বাস করি না। কারণ আমরা তো তৃণমূল করি, সেখানে আমাদের ঘরের মা বোনেরা পর্যন্ত সেফ নয়। আমি আবার বলছি জনগণ তো ছেড়ে দিন, জনগণের সাধারণ মানুষের ঘর থেকে মেয়েদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে রেপ করছে ওই শাহজাহানের দুষ্কৃতীরা। সেখানে অভিযোগ উঠে আসছে, আপনি দেখেছেন রেখা পাত্র অভিযোগ করেছে। সেখানে ধরে নিন আজকে যারা তৃণমূল কর্মী তাদের বাড়ির মেয়েরা পর্যন্ত সিকিউর নয়। বিজেপির বাড়ির মেয়েরা সিকিউর নয়, তাদেরকেও ধর্ষণ করে দিতে পারে। তৃণমূল কর্মীদের যারা পার্টিটা করে তাদের এরা পর্যন্ত, কারণ দুষ্কৃতীরা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। দুষ্কৃতীদের মুক্তাঞ্চল বাংলা। সেখানে দুষ্কৃতীরা কে তৃণমূল কে বিজেপি দেখছে না। তারা ঘর থেকে মানুষকে টেনে নিয়ে গিয়ে মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে। এবং আমি আবারও বলছি সেই পুলিশ যে পুলিশের উপর মানুষ ভরসা করতে পারছে না, সেই পুলিশের বিরুদ্ধেই অর্জুন সিং অভিযোগ করেছেন যে এই ইন্টেলিজেন্স, এবং তিনি শুধু পুলিশ বলেননি, তিনি বলেছেন যে এই সরকারের যে ইন্টেলিজেন্সটা যেটা মানে সরকারের যে মদতে এইগুলো হচ্ছে। তো সুতরাং অর্জুন সিং এর কথা যদি আমি 1% ও সত্যি ধরে নিই, আমার মনে হয় এটা অত্যন্ত বড় একটা চক্রান্ত এবং এটার বিরুদ্ধে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করানো উচিত। এবং উনি তো কোনো বেসরকারি জায়গায় বোধহয় টেস্ট ফেস্টও করিয়েছেন অর্জুন বাবু, সম্ভবত করাচ্ছেন। তো আমরা চাই যে তাদের দীর্ঘায়ু কামনা করি। কোনো চক্রান্তের শিকার যেন তারা না হন। এবং আমি মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ জানাবো যে আপনি তো মানবিক মুখ্যমন্ত্রী বলেন নিজেকে। তো যে বিজেপি করে, যে সিপিএম করে, যে কংগ্রেস করে, যে তৃণমূল করে, আপনি সবারই মুখ্যমন্ত্রী, জনগণেরও মুখ্যমন্ত্রী। তাহলে আপনার উচিত একটা মিনিমাম নিজের সৌজন্যতা বজায় রেখে এই দুরাচারগুলো বন্ধ করা এবং নিজের সরকারের বা নিজের দলের যে সমস্ত পচে যাওয়া আলু বা পটল রয়েছে সেগুলোকে তুলে ইমিডিয়েট ফেলে দেওয়া। না হলে কিন্তু আপনার দলটা ২০২৬-এ বিরোধী দলে পরিণত হতে যাচ্ছে এবং আপনি মানসিকভাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলবো আপনারা মানসিকভাবে প্রিপারেশন নিন। আগামী দিনে আপনাদেরকে ২০২৬-এর পর বিরোধী দলে বসতে হবে।